আসসালামু আলাইকুম। আজ 4 ফেব্রুয়ারি 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বশেষ জরিপে কে এগিয়ে গেল, বিএনপি না জামায়াত? গণহত্যার দায় স্বীকার করলেন জয়। তারেক ও শফিক যা বললেন প্রচারণায়। এবার বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে পরিচালিত এক মতামত জরিপে দেখা গেছে 93% বেশি মানুষ এবার ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন পাবলিক ওপিনিয়ন স্টাডিজের যৌথভাবে পরিচালিত এই জরিপের ফল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সিআরএফের স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ জানান, 2025 সালের 20 নভেম্বর থেকে 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত দেশের 64 জেলার 180টি আসনে 11,038 জন ভোটারের উপর 2 ধাপে এই জরিপ চালানো হয়েছে। ভোট স্থানান্তরের প্রবণতা ও রাজনৈতিক মেরুকরণ জরিপের সবচেয়ে আলোচিত তথ্য হল সাবেক সরকারি দল আওয়ামী লীগের ভোটারদের গতিপথ। দেখা গেছে, আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া 29.9% জামায়াতকে এবং 6.5% জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। 13% ভোটার অন্য দলগুলোর দিকে ঝুঁকছেন। নতুন প্রজন্মের ভোটারদের মধ্যেও জামাতের প্রতি প্রবল ঝোঁক দেখা গেছে। 2008 সালের পর প্রথমবার ভোট দেবেন এমন তরুণদের 37.4% জামায়াতকে, 27% বিএনপিকে এবং 17% এনসিপিকে ভোট দিতে চান। নির্বাচনী ইস্যু ও ভোটারের অগ্রাধিকার জরিপে উঠে এসেছে যে এবারে নির্বাচনে ভোটারদের কাছে প্রধানতম ইস্যু হল দুর্নীতি। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী সংঘাত ও ছাত্রদের মৃত্যুর দায় স্বীকার করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। গতকাল সোমবার বিজেপি ঘনিষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ খোলা হাওয়া আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এই ঐতিহাসিক দায়ভার নিজের কাঁধে তুলে নেন। দীর্ঘ আধা ঘণ্টার বক্তৃতায় তিনি যেমন অনুশোচনা প্রকাশ করেছেন, তেমনি আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। সজীব ওয়াজেদ জয় স্পষ্টভাবে বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি অত্যন্ত ন্যায্য ছিল এবং বিষয়টি যথাযথভাবে সমাধান করতে না পারা সরকারের একটি ব্যর্থতা। তবে তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকার বা পুলিশ আগে বাড়িয়ে সংঘাত শুরু করেনি, বরং আন্দোলনের আড়ালে থাকা কট্টরপন্থী ও জঙ্গিরাই থানায় হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতিকে সহিংস করে তুলেছিল। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে জয় মন্তব্য করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে এবং অন্য প্রগতিশীল দলকে কোণঠাসা করে এই ভোট একটি একতরফা প্রহসন হতে যাচ্ছে। তার মতে এটি এখন বিএনপি ও জামায়াতের মধ্যকার এক দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে হতে যাওয়া এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তিনি বড় ধরনের প্রশ্ন তোলেন। ভারতের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে জয় দাবি করেন, বর্তমানে বিএনপি আমেরিকার হাতের পুতুলে পরিণত হয়েছে এবং জামায়াত ও পাকিস্তান নেপথ্য থেকে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে জামাত সরাসরি ক্ষমতায় না থাকলেও পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়বে, যা ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় তিনি আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া 5 থেকে 15 আগস্টের মধ্যে আওয়ামী লীগ কর্মী ও পুলিশ হত্যার দায়ভারও বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকেই দেশ জুড়ে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কার্যক্রম বিস্তৃত করে প্রায় 2 দশক পর প্রথমবারের মতো অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও অদক্ষ শাসনে হতাশ হয়ে পড়া তরুণ প্রজন্মের কাছে জামাত একটি শৃঙ্খলাবদ্ধ বিকল্প শক্তি। তবে বিএনপির সঙ্গে গঠনমূলক সহযোগিতা এবং নীতিভিত্তিক ঐক্যবদ্ধ জাতীয় সরকারের সম্ভাবনার বিষয়ে তিনি আশাবাদী। সাক্ষাৎকারটির নির্বাচিত অংশ নিচে তুলে ধরা হলো। দল নিষিদ্ধ হওয়ার এরপর প্রথম জাতীয় নির্বাচনে অংশ নেওয়া জামায়াত ইসলামী কতটা প্রস্তুত? ডাক্তার শফিকুর রহমান বলেন, যদিও জামায়াত ইসলামীর উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েকদিন আগে, বাস্তবে 2013 সাল থেকে দলকে কার্যত নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগের অপব্যবহারের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয় এবং নির্বাচন প্রতীক কেড়ে নেওয়া হয়। এই দমননীতির সময়টি ছিল বাংলাদেশ নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের পতনের সময়। নিবন্ধন বাতিল, গণগ্রেপ্তার ও ভয়ভীতি সত্ত্বেও জামায়াতে ইসলামী কখনো জনগণের
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি। বিশেষ করে 2014 সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার পর্যায়ে আমাদের ফলাফল প্রমাণ করেছে যে সংগঠন হিসেবে আমরা দৃঢ় ছিলাম এবং জনগণের সমর্থন আমাদের সঙ্গে ছিল। সাম্প্রতিক গণ অভ্যুত্থান এবং আদালতের রায়ে জামাতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহালের পর আমাদের সমর্থকেরা নতুন করে উদ্দীপ্ত হয়েছেন। 2024 সালের ডিসেম্বর থেকে আমরা সক্রিয়ভাবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে আমাদের ছাত্র সংগঠনের বিজয় তরুণ ভোটারদের আস্থার প্রতিফলন। সেই অর্থে জামায়াত ইসলামী শুধু প্রস্তুত নয়, আমরা পুরোপুরি প্রস্তুত। এরপর দ্য উইক থেকে প্রশ্ন করা হয়, নির্বাচনী রাজনীতি না থাকার বছরগুলো থেকে জামায়াত কি শিক্ষা নিয়েছে? ডাক্তার শফিকুর রহমান এর উত্তরে বলেন, আনুষ্ঠানিক নির্বাচনী রাজনীতির বাইরে থাকলেও জামাত কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে সরে দাঁড়ায়নি। 2018 সালের জাতীয় নির্বাচনে আমরা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিলাম এবং যৌথ প্রতীকে নির্বাচন করেছি। সেই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যখন গণতন্ত্রই হুমকির মুখে পড়ে তখন গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য অত্যন্ত জরুরি। এই সময়গুলো শেষ পর্যন্ত জামায়াত ইসলামীকে আরও শক্তিশালী করেছে। আমরা সাংগঠনিক কাঠামো সুসংহত করেছি, অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদার করেছি এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছি। পাশাপাশি সমসাময়িক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে আমাদের রাজনৈতিক কৌশল পুনর্মূল্যায়ন করেছি। জামায়াত ইসলামী একটি প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক দল যা সময়ের পরিবর্তনের সঙ্গে নীতি ও কর্মসূচি পরিমার্জন করেছে, তবে গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতির ভিত্তি থেকে কখনো সরে দাঁড়ায়। দ্য উইকের পরবর্তী প্রশ্ন ছিল এরকম, জামাতকে সাধারণত একটি ক্যাডার ভিত্তিক মতাদর্শিক দল বলা হয়। এই আদর্শিক অবস্থানকে কিভাবে গণমানুষের নির্বাচনী সমর্থনে রূপ দিচ্ছেন? ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী নিঃসন্দেহে ক্যাডার ভিত্তিক মতাদর্শিক দল, তবে আমাদের আদর্শের মূল হল শৃঙ্খলা, জবাবদিহি, স্বচ্ছতা ও জনসেবা। জামায়াত তার গঠনতন্ত্র অক্ষরে অক্ষরে মেনে চলে। এমনকি আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সময়েও আমরা অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখেছি। আজকের দিনে দুর্নীতি ও সুবিধাবাদ রাজনীতির প্রতি মানুষের আস্থা নষ্ট করেছে। এই বাস্তবতায় মানুষ ধারাবাহিকতা ও সততাকে বেশি মূল্য দিচ্ছে। বিভিন্ন স্বাধীন জরিপে জামায়াত ইসলামীর প্রতি জনসমর্থন বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিবেশে ভোটাররা কথার ফুলঝুরি নয়, নীতির রাজনীতি চান, সুযোগ সন্ধান নয়, বিশ্বাসযোগ্যতা চান। সেই প্রেক্ষাপটে জামায়াতের আদর্শিক অবস্থান কোনো দুর্বলতা নয়, বরং আমাদের শক্তি। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় একথা বলেন। তারেক রহমান বলেন, প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যাদের অন্য একটি পরিচয় আছে, জনগণ যাদের একটি ভিন্ন পরিচয় চেনে। জনগণ তাদেরকে কি পরিচয় চেনে? গুপ্ত পরিচয় চেনে। আপনারা চেনেন কারা কারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত চেনেন আপনারা? আলহামদুলিল্লাহ। বিএনপি চেয়ারম্যান বলেন, এই বাংলাদেশে আবহমান কাল ধরে শত হাজারো বছর ধরে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করেন মাঠে, একইভাবে আমরা জানি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানী বোনরাও মাঠে কাজ করেন। তিনি বলেন, শুধু মাঠেই নয়, বিভিন্ন কলকারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, বোনেরা, নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। যে গার্মেন্টস শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরব বোধ করি, সেই গার্মেন্টস শিল্পটিকে রেখেছেন এই দেশের নারী সমাজ, এই দেশের মা বোনেরা। বিএনপি চেয়ারম্যান বলেন, 5 আগস্ট পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে স্বৈরাচার যারা জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা যেই ভাষায় কথা বলতো, জনগণকে, বিভিন্ন বাংলাদেশের সম্মানী গুণীমানী ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত, যেভাবে মানুষকে তারা ছোট করত, 5 আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই। তারেক রহমান বলেন, প্রিয় ভাই বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে দেখছি, অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখছি, এই যে নতুন জালেম যাদেরকে মানুষ গুপ্ত হিসেবে চেনে, এই জালেমদের নেতা তিনি 2 দিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদেরকে নিয়ে অত্যন্ত কলঙ্কিত একটি শব্দ ব্যবহার করেছেন। তারেক রহমান বলেন, দেশের মা বোনদের প্রতি যে ব্যক্তি বা যেই দলের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ সম্মানজনক কোনো মর্যাদাপূর্ণ আচরণ আশা করতে পারে না। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর প্রায় 1.5 বছর পেরিয়ে গেছে, শেষ হতে চলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল, কিন্তু প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের কারো সম্পদের তথ্য। অথচ আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনামলে যেভাবে একের পর এক দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটতে দেখা গেছে, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটির অবসান ঘটবে বলে প্রত্যাশা করেছিলেন
অনেকেই। খবর বিবিসি বাংলার। সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের প্রত্যাশা জন্মেছিল যে অধ্যাপক ইউনূস সরকারের বাংলাদেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হবে, কিন্তু বাস্তবে সেটা ঘটতে দেখা যায়নি। উল্টো একাধিক উপদেষ্টা, তাদের পরিবারের সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানান অভিযোগ উঠতে দেখা গেছে। এটা খুবই দুঃখজনক। যারা জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন, তাদের কাছ থেকে এ ধরনের অস্বচ্ছ কর্মকাণ্ড দেশবাসী মোটেও প্রত্যাশা করেনি। বিবিসি বাংলাকে বলছিলেন দুর্নীতি বিরোধী বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। স্বচ্ছতার নজির স্থাপনে অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতা আগামীর বাংলাদেশে নেতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন কেউ কেউ। এরকম একটি রাজনৈতিক সরকার যেখানে বিশিষ্ট জনেরা সরকারের ভেতরে রয়েছেন, তারা যখন জনগণের কাছের প্রতিশ্রুতি দেওয়ার পরেও নিজেদের সম্পদের তথ্য প্রকাশ না করে আগামী দিনের রাজনৈতিক সরকারের জন্য একটা খারাপ উদাহরণ সৃষ্টি করলেন। আগামীর মন্ত্রী আমলাদের সম্পদের তথ্য প্রকাশ না করার একটা উসিলা তৈরির সুযোগ করে দিয়ে গেলেন, যা আরও হতাশাজনক। বিবিসি বাংলাকে বলছিলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আশ্বাস দেওয়ার পরও সম্পদের হিসাব প্রকাশ না করায় অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিয়ে সন্দেহ তৈরির অবকাশ রয়ে যাবে বলেও মনে করছেন কেউ কেউ। অতীতের সরকারগুলোর অভিজ্ঞতা থেকে এর একটাই কারণ আমরা অনুমান করতে পারি, সেটা হচ্ছে উপদেষ্টারা সম্ভবত অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন। সেই তথ্য প্রকাশ করলে মানুষ নানান আলোচনা করবে, প্রশ্ন তুলবে, এমন ভয় বা দুর্বলতা হয়তো তাদের মধ্যে কাজ করছে। তা না হলে সম্পদের তথ্য প্রকাশ করছেন না কেন? বিবিসি বাংলাকে বলেছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। গণপ্রতিনিধিত্ব আইন আদেশের 17 অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রহমান মাসুদ। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই। বুধবার 4 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি মাসুদ জানান, বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে কোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ করতে পারবেন। তিনি বলেন, নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে। অভিযোগ গুরুতর প্রকৃতির হলে সরাসরি নির্বাচন কমিশন বা ইসি ব্যবস্থা গ্রহণ করবে। দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই কমিশনার বলেন, আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে। দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন, একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা আমাদের সহায়তা করবেন। সম্প্রতি ঢাকা 17 আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে ইসি মাসুদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, একটা কথা খুব করে প্রচলিত আছে বা অনেকে বলে থাকেন যে তুমি যদি সাপের মাথাও পাও, সেটা যদি সংরক্ষণে রাখো, জীবনের কোনো না কোনো পর্যায়ে কাজে লাগতে পারে। সত্যি, জীবনে প্রত্যেকটা বাঁকে বাঁকে আমরা যা কিছু অর্জন করি, যা কিছু প্রত্যক্ষ করি, অথবা যা আমাদের কাছে আসে, সেগুলো যদি সংরক্ষণে রাখতে পারি, একটা জায়গায় যদি আমরা সযত্নে রেখে দেই, তাহলে আবার জীবনের প্রয়োজনে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। ধরুন 20 বছর আগে আপনি একটা তথ্য রেখে দিয়েছেন, সেটা হতে পারে একটা বই, হতে পারে কোনো একটি দলিল, হতে পারে কোনো একটি স্মৃতিচিহ্ন। 20 বছর পরে আপনার জীবনের জন্যেই ওই জিনিসটি, ওই সংরক্ষিত বস্তুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সুতরাং আজকে থেকেই এই অভ্যাসটি গড়ে তুলুন যে যা কিছু আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেসব আপনি সংরক্ষণে রাখবেন। তাহলে দেখবেন আপনি নিজেই একজন চলন্ত আর্কাইভ হয়ে গিয়েছেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জাহাজ আটকানোর চেষ্টা করেছে ইরানের নৌবাহিনী, কিন্তু জাহাজটি না থামায় এটিকে ধাওয়া দেয় ইরানি সেনারা। পরে যুদ্ধ জাহাজের সহায়তায় জাহাজটি পালিয়ে যেতে সমর্থ হয়। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার 3 ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটিকে 2 জন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের নৌবাহিনীর সশস্ত্র ছোট জাহাজ মার্কিন পতাকাবাহী জাহাজকে আটকানোর চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত জাহাজটি আটকাতে পারেননি তারা। সমুদ্র নিরাপত্তা বিষয়ক ফার্ম ভ্যানগার্ড টেক
তাদের ক্লায়েন্টদের কাছে এক মেসেজে জানিয়েছে 50 ক্যালিবার মেশিন গান সমৃদ্ধ ইরানের 6টি ছোট জাহাজ যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ট্যাঙ্কারটির কাছে যায়। ওই সময় ট্যাঙ্কারটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে। ইরানি নৌসেনারা মার্কিন জাহাজটির নাবিককে ইঞ্জিন বন্ধ করার নির্দেশনা দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেয়, কিন্তু ট্যাঙ্কারের ক্যাপ্টেন না থেমে গতি আরও বাড়িয়ে দেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ এসে ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।